আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ডক্টর অংশুমান মিত্র। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর মিত্র, এই গত 7-8 মাস মানুষ যেভাবে থেকেছেন, সেক্ষেত্রে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা দিক রয়েছে। মানসিক স্বাস্থ্য কিন্তু বেশ বিপর্যস্ত অনেকেরই। এই বিষয়টি নিয়ে কি বলবেন? হ্যাঁ, একদম। এই যে আমাদের 7-8 মাস ধরে, মানে একটা হচ্ছে মেন্টাল হেলথ, ডিজাস্টার মেন্টাল হেলথ, একটা হচ্ছে কোভিড মেন্টাল হেলথ, তারপরে এই লকডাউন, আনলকডাউন, ইকোনমিক ক্রাইসিস, তারপরে তার যে স্ট্রেস এন্ড স্ট্রেন, যে বাচ্চাদের স্কুল কলেজ সব বন্ধ, যারা যুবক তাদের কাজকর্ম বন্ধ, বাড়ির মা বাবারা তাদের বাজার হাট করছে না, কোনো মতে একটা খাবার দাবার সবাইকে খাওয়াতে হবে। এই যে মানসিক স্বাস্থ্যটা, যে বললাম যে নর্মাল একটা মেন্টাল হেলথ, তারপর ডিজাস্টার, যে একটা বিপর্যয়, একটা এপিডেমিক, মহামারী, অতিমারী, এটা বিপর্যয় এবং দীর্ঘদিনের বিপর্যয়। কাজেই এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের রিয়াকশনটা কি? রিয়াকশন নর্মাল। এই যে মানুষ রেগে যাচ্ছে, অ্যাংজাইটি, প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, বিষণ্ণ হয়ে যাচ্ছেন, বাচ্চারা পর্যন্ত। ব্যাপারটা যেমন বড়রা হলেন, বাচ্চাদের কিছু হয় না, এটা একদম ভুল ধারণা। বাচ্চারা প্রচন্ড এফেক্টেড। এমনকি বলবো যারা লার্নিং ডিসেবিলিটি, এখন প্রচন্ড অটিজম, বিভিন্ন নিউরোলজিক্যাল বা ব্রেনের ডেভেলপমেন্টাল প্রবলেম প্রচন্ড বাড়ছে। যত আমাদের এলডারলি পপুলেশন বাড়ছে, যত রেডিয়েশন এবং যত রকম পলিউশন বাড়ছে, সবগুলো স্টাডিড হয়েছে তাও না এর ইম্প্যাক্ট গুলো কি। যত রেডিয়েশন ইত্যাদি বাড়ছে, স্মগ, ইলেকট্রো স্মগ বাড়ছে, তত এইসব বিভিন্ন রকম অ্যাভারেশন কিন্তু বাড়ছে। আমাদের লো বার্থ রেট বাড়ছে, ম্যালনিউট্রিশন, মায়েদের ম্যালনিউট্রিশন বাড়ছে, তাদের বাচ্চাগুলো অত্যন্ত আন্ডার নারিশড এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিটার্ডেড হচ্ছে, স্টান্টেড হচ্ছে। এদের সবার কিন্তু ব্রেন কম। আমাদের প্রায় 25% বাচ্চাদের পপুলেশন রিটার্ডেড, এই বিভিন্ন প্রিভেন্টেবল কারণে। এই যে প্রিভেনশনের কথা বলছিলাম, এরাও কিন্তু এফেক্টেড। ব্যাপারটা এরকম না একটা সেরেব্রাল পলসি বাচ্চা বা একটা এডিএসডি বা একটা অটিজমের বাচ্চা যার ব্রেনটা আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক না, তার কিছু হচ্ছে, তা কিন্তু নয়। প্রত্যেকের হচ্ছে, প্রত্যেকের স্ট্রেস হচ্ছে। এবং বাড়ির স্ট্রেসটা কিন্তু, বাবা মার স্ট্রেসটা কিন্তু বাচ্চার মধ্যে প্রচন্ড ট্রান্সমিটেড হয়। বাবা মা, এই যে পুরুষরা, আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা, পুরুষরা একটা বড় টাইম বাইরে থাকে। আমাদের দেশে প্রায় 20-25% মানুষের বাড়ি বলে কিছু নেই, কিন্তু একটা ঘর, মানে 40% বলতে একটা কি তার কম ঘর, মানে ফুটপাথ খোলা আকাশ থেকে যা থাকে, মানে একটা কিংবা তার কম ঘর। তাই তারা হোম কোয়ারেন্টাইন করবে, ভেবে দেখুন। 73% মানুষ হচ্ছে 2 কিংবা তার কম ঘর। কলকাতায় যদি বস্তি ভাবেন, যেখানে একটা 10 ফুট বাই 6 ফুট ঘরের মধ্যে 7-8 জন থাকে, এরকম ভাবে থাকে। কাঠের একটা তক্তাপোষ, সেটা আবার ইট দিয়ে অনেকটা উঁচু করা। বাচ্চারা কিন্তু সোজা উঠতে পারে, লাফ দিয়ে চড়ে উঠতে হয় আর কি, ইটের পা দিয়ে তারপর উঠতে হয়। তাহলে ওপরে একটা কাজ হয়, নিচে রান্না বান্না হয়। রাত হয়ে গেলে বাচ্চাদের নিচে পরিষ্কার বাচ্চাদের শুয়ে দেয়। পুরুষরা বা যুবকরা তারা প্রায় অনেক রাত্রিবেলায় ফেরেন। তারা সবাই কিন্তু একসঙ্গে একটি অবস্থায় ঘরে থাকেন না। ওই যে 4টে বাচ্চাকে খাটের তলায় ঘুমিয়ে পায় না। যখন 10টা-11টায় বাড়ি পুরুষরা ফিরছে বিভিন্ন কারণে, তখন কিন্তু 4-5 জন তখন অলরেডি তলায় চলে যাচ্ছে। তাহলে সেখানে কোথায় তার হোম কোয়ারেন্টাইন হবে? আবার ওখানে যে পুরুষ বেশিরভাগ সময় বাইরে থাকতেন কাজে, আমাদের যে স্ট্রাকচার সেখানে তারা যে বাড়িতে বেশি থাকতেন, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, ম্যারিটাল রেপ বেড়ে গেছে, চাইল্ড ভায়োলেন্স বেড়ে গেছে, এগুলো সব বেড়ে গেছে। তারা রেগে যাচ্ছে, দুমদাম হাত চালাচ্ছে। এবং আমাদের দেশে বাড়ির মহিলারা সফট টার্গেট, আমাদের দেশের বাচ্চারা সফট টার্গেট। সেটা অত্যন্ত সমস্যার ব্যাপার। এটা পার্ট অফ দা আমাদের মেন্টাল হেলথ স্ট্যাটাস, আমাদের সোশ্যাল মেন্টাল হেলথ স্ট্যাটাস। এটা কাজে যে এই স্ট্রেস গুলো যে বাড়ছে, বাড়িতে এই ফ্রিকশন গুলো বাড়ছে, হ্যাঁ, এইটা চলছে মাসের পর মাস। যেটা করা উচিত ছিল, বারবার আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে বিভিন্ন ডিসকাশন, বিভিন্ন রকম অনলাইন, ফেসবুক সব করে আমরা বলেছি যে এক্সারসাইজ, শারীরিক এক্সারসাইজ, আমরা যে অ্যাক্টিভিটি কমে গেল, শারীরিক এক্সারসাইজ করার কথা, মানসিক এক্সারসাইজ, মানে রিল্যাক্সিং। আমরা রিল্যাক্সিং আমরা জানি না। বহু লোক দেখবেন, কত লোক ঘুমাতে পারে না, শুয়ে ছটফট করে। শুয়ে পড়লে কি করে বডি এবং মাইন্ড রিল্যাক্স করে ঘুমে ঢুকে যেতে হবে, এটা আমাদের বেশিরভাগ লোক জানেন না। এই রিল্যাক্সেশন, ডিপ ব্রিদিং, লম্বা শ্বাস নেওয়া, পুরো শ্বাস ছাড়া। তারপর প্রথম দিকে যে হচ্ছিল আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে যে ফ্লাডিং অফ ইনফরমেশন হচ্ছিল,
আমরা বারে বারে বলছি এত টিভি দেখবেন না, সারাদিন সেই ভোটের মতন বা ক্রিকেটের মতন কাউন্টডাউন বাড়ছে কমছে তো বাড়ছে বা সবাই 4 বার 5 বার সমস্ত চ্যানেলে হচ্ছে, সবাই যে দেখে, এই কোনোটা কিন্তু আমাদের গাইডলাইন কিছু নেই। তাহলে এবং বাড়ির সবাই দেখতে, সবাই বিভিন্ন ফোনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে পাচ্ছেন, সবাই সেগুলো শেয়ার করছেন। এরকম যে ফ্লাড অফ ইনফরমেশন, বহু ক্ষেত্রে রং ইনফরমেশন, বহু ক্ষেত্রে আতঙ্ক ছড়ানো এবং গাইডলাইন্স, প্রথমেই তো সায়েন্স তো জানা ছিল গাইডলাইন্স, আমরা মেডিকেল প্রফেশনালও প্রথম দিকে 2 মাস ধরে কনফিউজ যে কি হবে, কিভাবে করা হবে, এখনো পর্যন্ত ওষুধ, প্রিভেনশন, বহু রকম গাইডলাইন পাল্টাচ্ছে। তাহলে এইগুলোর জন্য প্রচন্ড স্ট্রেস একটা ক্রিয়েট হয়। এবার আমরা বলছি সুস্থ থাকবেন, সুস্থ খাবেন, ইট হেলদি, খাবারই নেই, ইট হেলদিটা আলু আর চাল আছে, খাবে কি তাই খেতে হচ্ছে। এই যে অবস্থা, এই যে পরিস্থিতি, এটা কিন্তু কনস্ট্যান্টলি, এই যে অ্যাবনর্মাল সিচুয়েশন, এটাই কিন্তু একটা স্ট্রেস ফিল, আর স্ট্রেসটা হচ্ছে নর্মাল, এটাই প্রকাশ করছে মানুষটা কিন্তু স্বাভাবিক, তিনি কিন্তু অসুস্থ মানুষ নন। তাহলে এই স্বাভাবিক রিয়াকশনটা মানুষের হওয়ারই কথা। আবার যখন মানুষ বেরোচ্ছে না, কাজে বেরোচ্ছে না, যে ঘুমালো 10টা 11টা পর্যন্ত, না, তাকে যে একটা রুটিন ফলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, টাইমলি খেতে হবে, ব্যায়াম করতে হবে, রিল্যাক্স করতে হবে, বাচ্চাদের সঙ্গে গল্প, আমাদের গল্প টল্প উঠে গেছে, আমরা 4 জন বসে 4 জন মোবাইলে খুব করতে থাকি। তাহলে এই যে কথা বলতে শেখা, এক্সচেঞ্জ করতে শেখা, এই সবগুলোই কিন্তু আমাদের প্র্যাকটিস করার কথা। এটা বলা হয়েছে, কিন্তু করবে কি করে? এই চেতনাগুলো নেই, আমাদের ক্রিয়েটিভিটি অনেক কমে যায়, প্রচুর আমরা ইনফরমেশন পাই, কিন্তু আমরা সময়টা কিভাবে কাটাবো, প্রকৃতির সঙ্গে কিভাবে অবজার্ভ করি, আমাদের অবজারভেশন একদম আমাদের ক্ষমতা কমে যাচ্ছে। এইটা প্রচন্ড স্ট্রেস, এইটা যে করা যাচ্ছে না, এইটা আবার 6-7 মাস মানুষের পেটে ভাত জুটছে না, দেখা গেল আমাদের 90% ওয়ার্ক ফোর্স হচ্ছে গিয়ে ক্যাজুয়াল লেবার, এন্টায়ার পুজো ইন্ডাস্ট্রি সেটাও ক্যাজুয়াল লেবার, এর কোনো ব্যাকআপ নেই, মাঝে মাঝে ঘোষণা ছাড়া বা সামান্য কিছু ভোট টোটের উদ্দেশ্যে কিছু আমাদের এদিক ওদিক সেদিক, কেন্দ্র রাজ্য বিভিন্ন কাজ করছে, পলিসি একটার পর একটা, মানুষের যা কাজ ছিল তাও কর্মচ্যুত হয়ে যাচ্ছে। এই পুজো ছিল তো রিল্যাক্সেশন, এই রিল্যাক্সেশনটা হলো না, এর কিন্তু ইম্প্যাক্ট বিরাট, মানুষের ইম্প্যাক্ট বিরাট। অর্থাৎ শুধু চিকিৎসা না, একটা আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে গোটা বিষয়টা বিচার করতে হবে। একদম। পরিযায়ী শ্রমিক হাজার হাজার মাইল 3-4 বছরের বাচ্চা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, কি নিদারুণ চিত্র সারা বিশ্ব আমরা দেখেছি। মানুষ খাবার পাচ্ছে না, বাঁচার তার কোনো অবস্থা নেই, বলছে মরবো, এমনি মরবো, ঘরে বসে গেলে বেরিয়ে পড়ি। বিধিনিষেধ যে দেবো বা চিকিৎসকরাও যে আমরা যে পিপিই পরে প্রয়োগ করবো, তাদের যদি প্রোটেকশন না দেয়, চিকিৎসক যদি প্রোটেকশন না দেয়, নার্সদের প্রোটেকশন না যায়, তাদের সেই মানে এমনিতেই 1/3 1/4 ম্যান পরে আমাদের হেলথ সিস্টেম রান করে। এটাই বলছিলাম, স্বাস্থ্য চেতনা মানুষের আসতে হবে। এই যে বাধ্য হচ্ছে পুজোর চেতনা, এটা প্রশ্ন হয় কেন এরকম হলো, কেন আমরা আজকে এরকম একটা পরিস্থিতি যেতে বাধ্য হলাম, কেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, কেন সারা বিশ্বের মধ্যে আমাদের টেস্টিং সবচেয়ে কম, কেন আমাদের মধ্যে বেড সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম, আইসিইউ সবচেয়ে, ভারতবর্ষ তো মিলিটারির দিক দিয়ে, মহাকাশের দিক দিয়ে পৃথিবীর 3 নম্বর 4 নম্বরের মধ্যে। তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে পৃথিবীর সবার শেষে কেন, খাদ্যের ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সবার শেষে কেন? এই প্রশ্নগুলো মানুষকে করতে হবে। স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে পেছনে কেন? আজকে আমার যে স্ট্যাট আমি 2-4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে দিতে পারি, আমার সমস্ত স্বাস্থ্য কেনা যায়, কিন্তু কোভিডের মতন, এই মহামারীর মতন স্বাস্থ্য কিনে পাওয়া যায় না। এটা ইনফ্রাস্ট্রাকচার, সেটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার, তার প্রথম যখন বাইরে থেকে আসে তাকে চেক করা, সবার জন্য যে স্বাস্থ্য প্রয়োজন। আজকে আমরা মেডিকেল সার্ভিস সেন্টারে এই কথাটা বারে বারে বলতেছি যে স্বাস্থ্যটা কিন্তু সবার সমানভাবে লাগে। যে আমরা যাদেরকে রক্ষা করবো, আমরা যদি সুরক্ষিত না হই, আমরা রক্ষা দিতে পারছি না, এইগুলো তো মানুষ দেখছেন, যারা ভর্তি হচ্ছেন তারা দেখছেন। তাহলে এইটা কালেকটিভ সেন্সটা, কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিংটা, কালেকটিভ নলেজটা তুলে ধরতে হবে। এবং আমাদের স্বাস্থ্য অর্জন করতে ব্যক্তিগত স্বাস্থ্য, স্বাস্থ্য চর্চা, স্বাস্থ্য ব্যবস্থা যে অসুস্থ তাকে সুস্থ করা, দুটোই আমাদের কিন্তু হাতে হাত মিলে করতে হবে। এই পুজোয় যে আমরা স্বাস্থ্য চেতনা এসছে, মানুষ যে বাধ্য হয়েছেন পুজোতে হই হল্লা একটা উৎসব না করে স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যবিধি পালন করতে, ভয়ে পালন করে, এবার বুঝে পালন করা, যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা আমরা দাবি তুলে ধরা, সেটা অর্জন করা, এটা করলে আমরা এই কোভিডকে যথাযথ শিখতে পারবো। সমস্ত বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে ভাবা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মিত্র, করোনা নিয়ে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ডক্টর অংশুমান মিত্র। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।